নমস্কার, শুভ সন্ধ্যা। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। দেখছেন প্রবীর প্লাসের আরো একটা নতুন অনুষ্ঠান। আজ যে অনুষ্ঠান করতে চলেছি সেই অনুষ্ঠানটা মোটেও রাজনৈতিক নয়, একেবারে অরাজনৈতিকও নয়। রাজনীতি তো আমাদের রন্ধ্রে রন্ধ্রে, কিন্তু এই অনুষ্ঠানটা আমি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব সেই সব মানবিক দর্শকদের, যাদের একটা হৃদয় আছে, যাদের চোখে জল আছে, যাদের বুকে যন্ত্রণা আছে প্রতিবেশীর জন্য, দেশবাসীর জন্য। তারাই অনুষ্ঠানটা দেখুন। অনুষ্ঠানটা অনেকেরই হয়তো ভালো লাগবে না, আমাদেরও ভালো লাগছে না করতে, কিন্তু প্রদীপের তলায় অন্ধকার নিয়ে কে আর কবে ভেবেছে? কোন চ্যানেলে প্রদীপের তলায় যে অন্ধকার, সে অন্ধকার নিয়ে কে কবে অনুষ্ঠান করেছে? কেউ করেনি। আমরা করতে চলেছি আজকে। দেখুন, গুরগাঁও, দিল্লি এনসিআরে থাকা বাঙালি বস্তিগুলোকে খালি করে দেওয়া হচ্ছে একের পর এক। হরিয়ানা পুলিশ, দিল্লি পুলিশ নির্বিচারে দমন পীড়ন চালাচ্ছে বাংলা ভাষীদের উপর। এই খবর এখন বাসি, আপনারা সবাই জানেন, অনেক পুরনো। ওইসব এলাকার বাঙালিরা দলে দলে পালিয়ে আসছেন আজ বাংলায় প্রাণের ভয়ে। কিছু লোক এখনো আটক আছেন হরিয়ানা এবং দিল্লি পুলিশের হাতে। এসব খবর দেখতে দেখতে যখন আপনি প্রায় ক্লান্ত, তখন কয়েকটা খবর পেয়ে একদিকে যেমন উল্লসিত হয়েছি, আনন্দে প্রায় লাফিয়ে উঠেছি, তেমনি সেই খবরগুলোই আমাদের যন্ত্রণা দিয়েছে, কষ্ট দিয়েছে। আজ প্রবীর প্লাসে আপনাদের সাথে ভাগ করে নেব সে কথাই। যে কোনো নগর সভ্যতা গড়ে ওঠে কিছু মানুষের ঘাম রক্তের বিনিময়ে। শহরের জীবনকে আরামদায়ক করে তুলতে বেশ কিছু প্রান্তিক মানুষের ঘাম রক্ত লুকিয়ে থাকে। তাই পৃথিবীর এমন কোনো শহর খুঁজে পাবেন না যেখানে এই প্রান্তিক মানুষের থাকার জন্য বেআইনি দখলদারি, ঝুপড়ি বা বস্তি নেই। আমেরিকার ম্যানহাটন, নিউ ইয়র্কের মতন শহর থেকে শুরু করে দুবাই, বেজিং এর বড় বড় শহরগুলোর মধ্যেই এই প্রান্তিক মানুষের দুর্বিষহ জীবন দেখতে পাবেন আপনারা। জীবনের লড়াই লড়তে লড়তে এই মানুষগুলোর ক্ষয়ে যাওয়া স্বপ্নের মধ্যেও একটা স্বপ্ন তীর তীর করে বেঁচে থাকে, জ্বলতে থাকে। সেটা হচ্ছে পরবর্তী প্রজন্মকে আরেকটু যাতে ভালো করে গড়ে পিঠে নেওয়া যায়। তাই দূর দূরান্ত থেকে বেশ কিছু মানুষ ভিড় করেন শহরে। বড় বড় হাইরাইজ বিল্ডিং, বিরাট বিরাট ফ্লাইওভার, শপিং মল তৈরির পেছনে এই প্রান্তিক মানুষদের কত গ্যালন চোখের জল লুকিয়ে থাকে তা কি আমরা কখনো ভেবে দেখেছি? নাকি কোনো রাজনৈতিক দল তাদের কথা ভেবেছে? আমরা যারা শহর আর শহরতলির বিভিন্ন এলাকা থেকে এই অনুষ্ঠান দেখছি এবং তার সাথে সমস্ত রাজনৈতিক দল ওই মানুষগুলোকে চিরকাল শুধু ব্যবহার করে এসেছে, সেই বাস্তুহারা, স্বজনহারা মানুষের জীবন যন্ত্রণার কথা আমরা কখনো ভাবিই। কিন্তু গুরগাঁও, দিল্লি থেকে যেসব ছবি সমাজ মাধ্যমে ভেসে আসছে, তাতে যে কোনো সংবেদনশীল মানুষ তার হৃদয়ের দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওই ছবিগুলোই আমাদের চোখে আঙুল দিয়ে কিন্তু দেখিয়ে যাচ্ছে আমাদের সমাজের নগ্ন চেহারাটা। দশকের পর দশক ধরে দিল্লি, গুরগাঁওতে থাকা মানুষগুলোকে জন্তু জানোয়ারের মতন করে পিটিয়ে তাদের মাথা গোজার আস্তানাটুকুও ভেঙে গুড়িয়ে দিচ্ছে মানবাধিকারকে বুড়ো আঙুল দেখি। বুলডোজারে পিষে বৈভবের শিখরে থাকা মিঠু চক্রবর্তীরা এতে হাসতে পারেন, অস্বীকার করতে পারেন অত্যাচারের কথা। আমরা কি করে পারি না? আমাদের অনেকেরই পূর্বপুরুষ একদিন তো এইরকমই প্রান্তিক মানুষদের একজন ছিলেন। শুধু বাংলা ভাষী হবার অপরাধে যখন পেটের দায়ে ছুটে যাওয়া মানুষজনকে নিপীড়িত হতে দেখি, কষ্ট পেতে দেখি, শাসকের দ্বারা অত্যাচারিত হতে দেখি, চুপ করে থাকতে পারি না। গর্জে উঠি, প্রতিবাদ করি। আমাদের মতন ছোট্ট ইউটিউব চ্যানেলগুলোর পক্ষে এর থেকে আর বেশি কি বা করা সম্ভব? আমরা শুধু আপনার মধ্যে লুকিয়ে থাকা আসল মনুষ্যত্বটাকে খোঁচা দিয়ে জাগিয়ে তুলতে পারি। পথ নেমে আন্দোলন করবে, প্রতিবাদ করবে রাজনৈতিক দলের লোকজন, অরাজনৈতিক সংগঠনগুলো। কারণ এই কাজ করে তারা ক্ষমতায় থাকতে চায়,
ক্ষমতায় থাকতে হয় বা ক্ষমতায় ফিরে আসার চেষ্টা করতে হয়, অথবা এই অরাজনৈতিক সংগঠনগুলো এনজিও খুলে, নয়তো বিভিন্ন অরাজনৈতিক সংগঠনের কিউআর কোড বাজারে ছড়িয়ে দিয়ে টাকা পয়সা তুলে দেশের সেবা, দশের সেবার তুখোড় একটা অভিনয় করতে হয়। আসার কথা, তৃণমূল এবং বামেরা সারা ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলোতে বাংলা ভাষীদের উপরে চলতে থাকা এই অমানবিক নির্যাতনের বিরুদ্ধে পথে নেমেছে। তৃণমূল নেতৃত্ব প্রায় জেহাদ ঘোষণা করে ফেলেছেন এই বাঙালিদের বিরুদ্ধে অত্যাচার হওয়ার বিরুদ্ধে। নম করে হলেও বামেরা একদিন হলেও পথে নেমে দায় সেরেছে। কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দল, তাদের আচরণ কি আমাদের অবাক করেনি? শুধু অবাক করেনি, হতবাকও করেছে। এই মুহূর্তে দিল্লিতে বাদল অধিবেশনের জন্য বিজেপির বাংলা থেকে নির্বাচিত 12 জন সাংসদ এবং একজন রাজ্যসভার সাংসদ, যিনি আবার রাজ্যের সভাপতিও বটে বিজেপি, তারা দিল্লিতে উপস্থিত আছেন। তাদের একজনও কি দিল্লির উপকণ্ঠে অবস্থিত গুরগাঁও কিংবা দিল্লির ওই বাঙালি কলোনিতে গিয়ে বলেছেন যে আপনারা যদি পশ্চিমবঙ্গের বাসিন্দা হয়ে থাকেন, আমরা আপনাদের পাশে আছি? না, একজনও কথা বলেনি। তৃণমূল অবশ্য তাদের নেতাদের কয়েকজনকে পাঠিয়েছে, কিন্তু হরিয়ানা কিংবা দিল্লির বিজেপি সরকার তৃণমূলের আর্জি বলুন, আরতি বলুন, আবেদন বলুন, তা শুনবেই বা কেন? কিন্তু বিজেপির নেতা সাংসদেরা যদি বলতেন একবার মুখ ফুটে, ওই বাঙালিদের ওপরে অত্যাচার যেভাবে চলছে তা বন্ধ হওয়া দরকার, সেখানকার সরকার অন্তত বিবেচনা করত বিষয়টাকে। বিজেপির সাংসদ নেতারা তা করেন। বিহারে এসআইআর এর নামে প্রায় 65 লাখ মানুষের নাম বাদ গিয়েছে, তার মধ্যে 19 লাখ মৃত ভোটার। আর বাকি 45 লাখের মধ্যে, বাকি 45 লাখ যারা আছেন তাদের মধ্যে 90% কিন্তু ওই প্রান্তিক মানুষ, আদিবাসী, দলিত অথবা মুসলমান। একজনও রোহিঙ্গা, বাংলাদেশি, নেপালি, তথাকথিত ঘুষপেটিয়া নেই বলে জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। হরিয়ানা এবং দিল্লিতে মাত্র কয়েকজনকেই বিদেশি হিসেবে বা অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা গিয়েছে। আর যারা মার খাচ্ছে, যাদের আস্তানা গুড়িয়ে দেওয়া হচ্ছে, তাদের বেশিরভাগই বাংলার মালদা, মুর্শিদাবাদ, নদিয়া থেকে যাওয়া বাংলাভাষী দলিত, মতুয়া আর না হয় মুসলমান মানুষজন। বাংলা বলার কোট আনকোট অপরাধের কারণে এই সব মানুষকে উৎখাত করছে তারা। অথচ দিল্লির বুকেই চিত্তরঞ্জন পার্ক নামে একটা অত্যন্ত পশ এলাকা জুড়ে, বড় এলাকা জুড়ে বাঙালিদের বসবাস। সেখানে ঝাঁ চকচকে কালী মন্দির আছে, বড় বড় আধুনিক চোখ জোড়ানো অট্টালিকা আছে। সেই অট্টালিকার বাইরে বিএমডব্লিউ, মার্সিডিজ, অডি, নিদেন পক্ষে মারুতি সুইফট, টাটা নেক্সন কিংবা মাহিন্দ্রা থার পর পর দাঁড়িয়ে থাকে। সেখানে পাবদা, ইলিশ, এমনকি কই মাছও আগুনের দামে বিক্রি হয়। চায়ের দোকানদার সেখানে আনন্দবাজার রাখে, সেই চিত্তরঞ্জন পার্কে। সেখানের মানুষও বাংলা বলেন নিজেদের মধ্যে। তাদের ওপরে তো কোনো অত্যাচার হচ্ছে না, কারণ ওই চিত্তরঞ্জন পার্কের বাঙালিদের পারিবারিক গড় আয় 5 অঙ্কের বা তারও বেশি। বিজেপি ওই এলাকা থেকে বড় মার্জিনে যেতে, ওখানে আদিবাসী, দলিত, মতুয়া কিংবা মুসলমান নেই, তাই সেখানে কোনো অত্যাচারও নেই। বিহার হোক, হরিয়ানা হোক, দিল্লি হোক কিংবা মহারাষ্ট্র, টার্গেট শুধু বাঙালি নয়, মূল লক্ষ্য হচ্ছে আদিবাসী, দলিত, মতুয়া আর গরিব মুসলমানেরা। এদের নিশ্চিহ্ন করে দেওয়ার জন্যই এই বুলডোজার সংস্কৃতির আমদানি। এই এসআইআর এর আয়োজন হয়েছে তার জন্য। আজ বিহারি, বাঙালি প্রান্তিক মানুষেরা অত্যাচারিত হচ্ছেন, কাল সারা দেশের গরিব মানুষগুলোর উপরে চলবে এই সরকারি বুলডোজার। আসল লক্ষ্য হচ্ছে বড় বড় শহরগুলোর মধ্যে ওই ব্ল্যাক স্পট হয়ে থাকা এই ঝুপড়ি এগুলো তুলে ফেলা, এগুলো উপরে স্মার্ট সিটি হয়ে ওঠার একটা প্রবণতা, আর ঝাঁ চকচকে হয়ে ওঠা। আর এইখানেই ফ্যাশনে পড়েছে গুরগাঁও, দিল্লি অভিজাত বাবু বিবিরা। আমরা সে কথাও বলবো, তাদের কথাও বলা দরকার। দিল্লি, গুরগাঁও, নয়ডার মতন অর্থ সম্পন্ন শহরগুলোতে মূলত পয়সাওয়ালা লোকজনেরই বসবাস। তাদের বাড়ির সহায়িকা, পরিষ্কার করে বললে কাজের লোক, ড্রাইভার, অফিসের পিয়ন, জঞ্জাল সাফাইয়ের লোক থেকে শুরু করে
রাজমিস্ত্রি, রং মিস্ত্রি, মানে এইসব লোকেরা থাকতেন ওই বস্তিগুলোতে, যেখানে মূলত বাংলা ভাষী মানুষের বসবাস। এটাও ঠিক যে বাংলা ভাষীদের মধ্যে কিছু বাংলাদেশ থেকে আসা অবৈধ অনুপ্রবেশকারীও আছে। তাদের চিহ্নিত না করে পাইকারি হারে বাঙালি খেদাও করতে যাবার ফলে বাড়িতে রান্না করা, ঘর মোছা, শিশুর দেখভাল করবার জন্য লোক জুটছে না সেখানে। আলিশান ফ্ল্যাটের স্থূলকায়া মালকিন হোক বা জিম করে স্লিম হয়ে থাকা তরুণী তরুণীদের কিন্তু এখন ঘর মুছতে হচ্ছে, নিজেদের এঁটো বাসন নিজেদেরই ধুতে হচ্ছে। শহরে জঞ্জাল সাফাইয়ের লোকজনকে মেরে ধরে তাড়িয়ে দেওয়া হয়েছে। শহর উপচে পড়ছে জঞ্জালে। বাড়ির নিচে নিথর নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকা জি ওয়াগান গাড়িটায় ধুলোর পলেস্তারা জমছে, আস্তরণ জমছে, কারণ ড্রাইভার ফিরে গিয়েছে তার দেশে। বাবুরা নিজেরাই ধুলো ঝেড়ে গাড়ি চালাচ্ছেন আর ড্রাইভার খুঁজছেন হন্যে হয়ে। যারা রাজ্যে ফিরে আসছেন তাদের কাজের অভাব হবে না, এমনটা বলেই আশ্বস্ত করেছেন মুখ্যমন্ত্রী। সেটা কতটা বাস্তবায়িত হবে তা নিয়ে এখনই কিন্তু বলবার সময় হয়নি। তবে সেই সময় না এলেও মুখ্যমন্ত্রী তথা শাসক দলকে দেখতে হবে যারা ফিরে আসছেন তারা যেন কখনোই না ভাবেন মার খেলেও আমরা ওখানেই ভালো ছিলাম। ফিরে আসা পরিযায়ী শ্রমিকদের যদি স্বাচ্ছন্দ্যে রাখতে পারে এই সরকার, তাদের যদি কাজের বন্দোবস্ত করতে পারে, নিশ্চিতভাবে বাকি অন্য রাজ্যে হিরে পালিশ করতে যাওয়া বাঙালি যুবক, সোনার কারিগর বাঙালি যুবক অথবা জরি শিল্পীরাও কিন্তু ঘরে ফেরার টান অনুভব করবেন। গুজরাটের সোনা হীরের ব্যবসায়ী হোক বা মহারাষ্ট্রের জরি ব্যবসায়ী হোক, তাদের নিখুঁত কাজের জন্য এই বাংলাতেই আসতে হবে। বাংলার ছেলেরা বাংলাতেই কাজ পাবে, ব্যবসা বাড়বে বাংলায়, আরো সুদৃশ্য বাড়িঘর বাংলাতেই তৈরি হবে, নির্মাণ শ্রমিকেরাও ফিরে আসবে মালদা মুর্শিদাবাদ। দীর্ঘমেয়াদী একটা ব্লুপ্রিন্ট বানাতে হবে সরকারকে, নিখুঁত প্ল্যান করে ধীরে ধীরে এগোতে হবে। তার আগে ন্যূনতম মজুরি বেসরকারি প্রতিষ্ঠানেও কিন্তু দ্বিগুণের কাছাকাছি করতে হবে। তার নজরদারি চালানোর জন্য মোবাইলে অ্যাপ বানাতে হবে, যেখানে শ্রমিকরা ন্যূনতম মজুরি না পেলে নিজেদের পরিচয় রেখে কোম্পানির বিরুদ্ধে অভিযোগ জানাতে পারবেন নির্দ্বিধায়। সেখানে সরকারি হানাদারদের পাঠাতে হবে নিয়ম করে পাঠাতে হবে। এসব কাজের অর্ধেকটাও যদি রাজ্য সরকার আগামী 5 বছরে করতে পারেন, তাহলে বাংলার আর্থ সামাজিক পরিস্থিতিটা 180 ডিগ্রি ঘুরে যাবেই। আমাদের কাজটা অনেকটা ওই হুইসেল ব্লোয়ারের মতো। তাই সবার আগে সরকারকে বারবার বলছি, আমরা সব ক্ষেত্রে বাংলায় অন্তত 85% ভূমিপুত্র সংরক্ষণ করতে আইন করতে হবে ফার্স্ট। তারপর ন্যূনতম মজুরি, সাপ্তাহিক ছুটি, মেডিকেল ইত্যাদি সুনিশ্চিত করতে হবে। আমরা আগে থেকে হুইসেল বাজিয়ে রাজ্য সরকারের কাছে অনুরোধটা জানিয়ে রাখলাম। তারা কতটা শুনবেন নাকি অগ্রাহ্য করবেন আমাদের কথা, সেটা সম্পূর্ণ তাদের সদিচ্ছার উপরেই ছাড়লাম। আর আমাদের সেই সব দর্শকদের আরো একবার কৃতজ্ঞতা জানাই, যারা নিঃশর্তভাবে আমাদের মাসের পর মাস সামান্য হলো অর্থ অনুদান পাঠিয়ে এনকে ডিজিটাল প্রবীর প্লাসকে বাঁচিয়ে রাখতে এগিয়ে এসেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে পারতাম, কিন্তু কয়েকটা কথা বলতেই হবে। দেখুন, জামশেদপুর টাটানগর আপনারা সকলেই জানেন, ঝাঁ চকচকে ইস্পাত শহর, স্টিল সিটি বলা হয়। সেই ইস্পাত শহরে, মানে আজকে যেটা ইস্পাত শহর দেখছেন, সেটা এক সময় ছিল জল, জঙ্গল, শাল, মহুয়া, পিয়ালের একটা জঙ্গল। সেখানে আদিবাসীরা থাকতেন। আদিবাসী যুবক সেখানে হরিণ শিকার করত। হরিণ শিকার করে এনে তার প্রেমিকার কাছে রাখতো বা তার স্ত্রীর কাছে রাখতো। স্ত্রী সেই হরিণ রান্না করে দিতেন, আর প্রেমিকা বা স্বামী স্ত্রী স্বচ্ছন্দে রাত্রে ঘুমোতে যেতেন। এই তো ছিল ব্যবহার, এই তো ছিল আচরণ। আজ সেখানে ঝাঁ চকচকে স্টিল সিটি। আর এই আদিবাসীরা তারা চলে গিয়েছেন স্টিল সিটির বাইরে, ইস্পাত নগরীর বাইরে, টাটানগরের বাইরে। তারা এখনো কোনো রকমের দিন গুজরান করে। স্টিল সিটিতে যারা বসবাস করেন এখনকার বাবুরা, ইঞ্জিনিয়াররা, তাদের বাড়িতে চাকর বাকরের কাজ করতে হয় এই আদিবাসীদের। অথচ এই টাটানগর তো ছিল তাঁদেরই, এই জঙ্গল তাদেরই ছিল,
এই জল তাদেরই ছিল, এই মাটি তাদেরই ছিল। সভ্যতা গড়ার জন্য তাদেরকে দূরে তাড়িয়ে দেওয়া হয়েছে। এভাবেই একের পর এক শহর গড়ে ওঠে, নগর সভ্যতা গড়ে ওঠে। আর এই নগর সভ্যতা গড়ে ওঠার পেছনে যাদের সবচেয়ে বেশি অবদান, সেই প্রান্তিক মানুষগুলো প্রদীপের তলায় অন্ধকার হিসেবেই থেকে যায়। আমাদের কাজ সেই অন্ধকারটাকে টেনে এনে আপনাদের সামনে উজ্জ্বল আলোয় রাখা। আমরা সেটাই চেষ্টা করলাম। অনুষ্ঠানটি অনেকেরই হয়তো ভালো লাগেনি বা অনেকেরই ভালো লাগবে। যাদের ভালো লাগবে তারা আমাদের কমেন্ট করে জানাবেন। তাতে আমরা উৎসাহিত হব যে এইরকম অনুষ্ঠান ভবিষ্যতে আরো আনা যায় কিনা। সকলে ভালো থাকবেন। আগামীকাল আমাদের বিশেষ অনুষ্ঠান এক্স ফ্যাক্টর দেখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন। নমস্কার।